ওকে, সো চলো আমরা শুরু করবো এখনই। সবাই কেমন আছে বলো, কি অবস্থা? পড়াশোনা সবার কেমন চলতেছে? মনোযোগ কতটুকু? আম, তোমরা যারা এই টাইমের মধ্য দিয়ে যাচ্ছ, পড়াশোনা কারো ঠিকঠাক, কেউ পড়াশোনা নিয়ে একটু চিন্তিত, বাট একটা কথা আমি তোমাদেরকে বলি, পড়াশোনা এমন একটা জিনিস যেটা নিয়ে পরীক্ষার আগে তুমি যতই করো তুমি কখনো সন্তুষ্ট হইতে পারবে না, মনে চায় যদি আরেকটু পড়তে পারতাম আরো ভালো লাগতো। পড়াশোনা এমন একটা জিনিস, যখন তোমার পরীক্ষা আসবে, পরীক্ষার আগে সব, যদি তোমার 3 বার থেকে 5বারও রিভিশন দেয়া হয়ে যায়, তারপরেও তোমার কাছে বারবার মনে হবে যে আর একবার, ঠিক আছে, আর একবার যদি আমি রিভিশন দিতে পারতাম, আর একটু যদি পড়তে পারতাম। তো এটাই হচ্ছে পরীক্ষার বৈশিষ্ট্য, এরকম ফিল হয়। হুম। তো এটা নিয়ে তোমাদের কারো চিন্তিত হইতে হবে না যে আমার পড়াশোনাটা যদি এখন আরেকটু ভালো চলতো। হ্যাঁ, আরেকটু ভালো করতে পারো। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রিপারেশনের আগে, প্রত্যেকটা পরীক্ষার সময় নিজেকে আরো ভালো করার সুযোগ থাকে, ইমপ্রুভমেন্টের জায়গা সবসময় থাকে। তো তুমি চাইলে নিজেকে আরো ইমপ্রুভ করতে পারো, কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। আর সবাই টেনশনে আছে, সবাই চিন্তিত, সবাই, কেউই, তুমি যারে জিজ্ঞেস করবা করো যে জিপিএ 5 পাবে নিশ্চিত, তারা জিজ্ঞেস করো, সেও বলবে যে আমি আমার পড়াশোনা নিয়ে স্যাটিসফাইড না। ঠিক আছে, তো এটা স্বাভাবিক। এখন তোমরা বলো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে আমাকে ক্লিয়ারলি? জি ভাইয়া। বোঝা যাচ্ছে। আমরা আজকে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কোয়েশ্চেন। হ্যাঁ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বের করো সবাই, যাদের কাছে টেস্ট পেপার আছে এটা বের করতে পারো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজেরটা আমরা আজকে প্র্যাকটিস করব। ওকে, সো লেটস স্টার্ট। তো কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এন্ড আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আর আমাদের প্র্যাকটিস দরকার। যত বেশি আমরা প্র্যাকটিস করব সমস্ত টপিক, তত বেশি আমরা ভালো করবো সব টপিকে। তো প্রথমে যে প্রিপোজিশনটা আছে আমরা যদি খেয়াল করি, বাট ড্যাশ দ্য ইউনাইটেড এফোর্টস অফ দ্য স্টুডেন্ট, কিন্তু ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে, অ্যান্ড দ্য পিপুল ইন জেনারেল, এবং সাধারণ মানুষের প্রচেষ্টার ফলে, দ্য জুলাই মুভমেন্ট উড হ্যাভ বিন এন্ডেড ড্যাশ ফিউটাইলিটি। তো জুলাই মুভমেন্টটা উড হ্যাভ এন্ডেড, এটা শেষ হতে পারতো। ঠিক আছে, এখন ফিউটাইল মানে ব্যর্থ, আর ফিউটাইলিটি মানে নিষ্ফল ভাবে। যদি স্টুডেন্টরা, সাধারণ জনতা রাস্তায় নেমে না আসতো, ধরো এই আন্দোলন নিয়ে প্রশ্নটা হয়েছে, আমরা এখন ক্লিয়ার যে এটা জুলাই মুভমেন্ট বা আমাদের 2024 সালের জুলাইয়ের যে আন্দোলন সেটাকে নিয়ে এই কোয়েশ্চেনটা হয়েছে। তো বলতেছে যে যদি শুধু স্টুডেন্ট না থাকতো, আমজনতা যদি না আসতো বা আপামর জনগণ জয়েন না করতো, তাহলে হয়তো এই ব্যর্থ হতো এই আন্দোলনটা। তো বাট দ্যাটস দ্য ইউনাইটেড এফোর্টস অফ দ্য স্টুডেন্ট, তো ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য। তো জন্য প্রিপজিশন কি তোমরা কি বলতে পারো? জন্য কি বলে এটাকে? ফর ফর ফর। কি বলে? ফর। তো বাট ফর দা ইউনাইটেড এফোর্টস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ইউনাইটেড মানে ঐক্যবদ্ধ, এফোর্টস মানে প্রচেষ্টা, ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে। আচ্ছা, এরপরে না হলে কি হতো? দা জুলাই মুভমেন্ট উড হ্যাভ এন্ডেড ড্যাশ। তো এন্ড ইন, এন্ড ইন মানে কোনো কিছু সমাপ্ত হওয়া বা শেষ হওয়া। তো উড হ্যাভ এন্ডেড ইন ফিউটাইলিটি বা উড হ্যাভ এন্ডেড ইন ভেইন, এই ফিউটাইলিটির সিনোনিম হচ্ছে ভেইন মানে ব্যর্থতা। এন্ডেড ইন ভেইন বা এন্ডেড ইন ফিউটাইলিটি মানে এটা ব্যর্থতায় পর্যবসিত হতো, এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন সফল হতো না। তোমাদেরকে যদি আমি সত্যিকারের ইতিহাস বলি, আমি পুরোটা টাইম ঢাকায় ছিলাম এবং আমি ঢাকা ইউনিভার্সিটি, আমরা আন্দোলনে সক্রিয় ছিলাম এন্ড উই ডিড এভরিথিং। তো আন্দোলন প্রায় থেমে গেছিল, প্রায়। যখন বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে হল খালি করে দিতে বলে, আন্দোলন প্রায় থেমে গেছিল। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ সব ভার্সিটি বন্ধ করে দিছে, সব হল বন্ধ করে দিছে। তো হল বন্ধ করলে ছাত্রছাত্রীরা থাকবে কোথায়? যার যার জেলা থেকে, মানে যার যার ভার্সিটি থেকে সবাই নিজের নিজের বাড়িতে, জেলা শহরে চলে গেছে, নিজের গ্রাম অঞ্চল ইউনিয়নে যার যার শহরে শেষে চলে গেছে, যার যার জেলায় শেষে চলে গেছে। তো ঢাকায় আন্দোলন কারা করবে ভাই? পরের দিন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা মেবি,
পরের দিন প্রাইভেট ইউনিভার্সিটি যত সব ঝাঁপায় রাস্তায় নেমে আসলো। মানে পাবলিক ইউনিভার্সিটি ফাঁকা, আজকে দিনে ঘোষণা দিচ্ছে যে সন্ধ্যা 7টার মধ্যে হল ক্লোজ করে সবাই যেন বাড়ি চলে যায়। সবাই যার যার বাড়িতে চলে গেছে। ঢাকায় আন্দোলন কারা করবে? পরের দিন সকাল থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওদের তো আর হল নাই, ওদের তো আর, তুমি সরকারি ইউনিভার্সিটি যার যার বাপের টাকায় পড়ে, ওদেরকে তুমি বলতে পারবা না যে ভার্সিটিতে বের হয়ে যাও। প্রাইভেট ইউনিভার্সিটি ব্রাক সহ সব পুরো রাস্তায় নেমে আসতো। অসংখ্য স্টুডেন্ট, ওই দিন প্রায় 250 স্টুডেন্ট ওই একদিনে মারা যায় শুধু ঢাকায়। ভয়ানক ম্যাসাকার হয়, ভয়ানক। ইন্টারনেট বন্ধ ছিল, বুঝতে পারছো তো? তোমরা যারা ঢাকায় ছিল হয়তো জানো, যারা ঢাকায় ছিল না তারা তো মিডিয়াতে দেখছো। বুঝতে পারছো আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এই এই আন্দোলনের একটা জয় বাংলা। বড় অবদান জি প্রাইভেট। ভাই, সত্যি অসাধারণ। তো দ্য 2024 বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট, তো 2024 সালের বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন। এই রিফর্ম মানে সংস্কার, কোটা মানে হচ্ছে বিশেষ সুবিধা, মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিদের নাতি নাতনিদের দেওয়া হতো। তো কোটা রিফর্ম মুভমেন্ট, এই কোটা রিফর্ম আন্দোলন was a series of protests dash the autocratic regime, and the protests were primarily led dash the university students. তো বলতেছে কি যে কোটা রিফর্ম মুভমেন্টটা এটা ছিল সিরিজ অফ প্রোটেস্ট, পুরো সিরিজ আন্দোলন। ড্যাশ দ্য অটোক্রেটিক রেজিম, কাদের বিরুদ্ধে? স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। অটোক্রেটিক মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। বিরুদ্ধে প্রিপোজিশন কি তোমাদের পড়াইছে? এগেইনস্ট। তাহলে was a series of protest against the autocratic regime. অটোক্রেটিক মানে ফেসিস্ট, ঠিক আছে, মানে ফ্যাসিস্ট, স্বৈরাচারী রেজিমের শাসন, রেজিম মানে শাসন ব্যবস্থা, স্বৈরাচারী বা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে। এন্ড এবং দ্য প্রোটেস্ট আর প্রাইমারিলি লেড, এবং এই আন্দোলনটা প্রাথমিকভাবে লেড, নেতৃত্ব দিয়েছিল ড্যাশ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস। আচ্ছা, এটা কারা বা কাদের দ্বারা এটা নেতৃত্ব দেওয়া হয়েছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা। তো ওয়াজ লেড ড্যাশ, দ্বারা, দ্বারা প্রিপোজিশন কি? বাই। তো ওয়ার প্রাইমারিলি লেড বাই দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস, ঠিক আছে, লেড বাই দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস। এটা প্রাইমারি, প্রাথমিকভাবে কারা করছিল? তারা। প্রাইমারি ভাবে এটা নেতৃত্বে ছিল, শুরুই হয় মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা। কারণ চাকরির দরকার কলেজের পোলাপানের না, চাকরির দরকার বিশ্ববিদ্যালয়ের। তো কোটা যখন 55%, একটা দেশের 100 জনের চাকরি দিলে 55% যদি কোটায় নিয়োগ হয়, তাহলে 100 জনে 55 জন কোটায় ঢুকতেছে, 45 জন মাত্র মেধায়। তো এর চেয়ে বৈষম্য আর আছে বলো? তো ইনিশিয়ালি ফোকাসিং ড্যাশ, ফোকাসের পরে আজীবন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ওয়ান বসে, ফোকাস ওয়ান মানে কোনো কিছুর উপর ফোকাস দেয়া বা জোর দেয়া। তো ইনিশিয়ালি প্রাথমিকভাবে ফোকাস অন রিস্ট্রাকটিং দ্য কোটা বেসড সিস্টেম। তো কোটা ভিত্তিক যে সিস্টেম সেটা রিস্ট্রাকচার, পুনরায় এটা সংস্কার করার উপর ফোকাস করে ড্যাশ গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, বিশেষ করে কিসে? সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটার পুনর্গঠন বা কোটা পুনর্বিবেচনা করে এটা ঠিক করার জন্য মূলত এটা শুরু হয়েছিল, ঠিক আছে, এই আন্দোলনটা। তো ইনিশিয়ালি ফোকাস অন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, এটা লিখে রাখো। দা কোটা বেস সিস্টেম ড্যাশ গভর্নমেন্ট জব, কিসের? সরকারি চাকরিতে। তো ইন গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, সরকারি চাকরির প্রক্রিয়ায়, নিয়োগ প্রক্রিয়ায়। তো ইন গভর্নমেন্ট জব, এটা সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস এর জন্য এটা শুরু হয়েছিল। বিসিএস তো সব চাকরিতেই। তো ইন গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট দা মুভমেন্ট এক্সপ্যান্ডেড, এটা শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে, কিন্তু মুভমেন্টটা, এই আন্দোলনটা প্রসার ঘটে, এটা বিস্তার ঘটে। বিস্তার ঘটে ড্যাশ অ্যান অথরিটারিয়ান গভর্নমেন্ট, কিন্তু কোটা নিয়ে শুরু হলেও এই আন্দোলনটা প্রসারিত হয়ে যায় কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে। হোয়েন দে ক্যারিড আউট, যখন তারা মানে পরিচালনা করে দ্য জুলাই ম্যাসাকার, জুলাই গণহত্যা, ড্যাশ দ্য প্রোটেস্টার্স, এই প্রোটেস্টার্সদের নিয়ে, মানে এই যে যারা আমাদের প্রতিবাদকারী আন্দোলনকারী তাদেরকে যখন তারা মারা শুরু করে, ম্যাসাকার মানে গণহত্যা শুরু করে, এন্ড সিভিলিয়ানস এবং সাধারণ মানুষকে। তো মোস্ট ড্যাশ হুম, যাদের বেশিরভাগ ওয়ার স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট স্টাডিং, যারা পড়াশোনা করতেছিল, ড্যাশ ডিফারেন্ট ইউনিভার্সিটি, যারা পড়াশোনা করতেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো দেখো, দ্য কোটা বেস সিস্টেম ইন গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট, দ্য মুভমেন্ট এক্সপ্যান্ডেড ড্যাশ। তো এই আন্দোলন কোটা নিয়ে হলেও পরবর্তীতে এটা বিস্তার ঘটে কিসের বিরুদ্ধে? অ্যান অথরিটারিয়ান গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী বুঝছো, অর্থাৎ এমন একটা সরকার যে সে যা বলবে তাই, জনগণের কোনো তোয়াক্কা করে না, জনগণের কোনো মানে
জবাবদিহিতা নাই, জনগণের কোনো পরোয়া করে না তারা, তাদেরকে বলা হয় কর্তৃত্ববাদী গভর্নমেন্ট, যেমন হিটলার ছিল, ঠিক আছে, সে যেটা বলতো সেটা। তো এগেনস্ট অ্যান অথরিটেরিয়ান গভর্নমেন্ট হোয়েন দে ক্যারিড আউট, কারণ কেন তাদের বিরুদ্ধে চলে যায় জনতা, কারণ তারা ক্যারিড আউট পরিচালনা করেছিল জুলাই ম্যাসাকার, জুলাই গণহত্যা অফ প্রোটেস্টার্স, প্রতিবাদকারীদের, ম্যাসাকার অফ প্রোটেস্টার্স, কাদেরকে মারা শুরু করে, প্রোটেস্টার্সদের, এই প্রতিবাদকারীদের, আন্দোলনকারীদের, এন্ড সিভিলিয়ান এবং সিভিলিয়ানদের। তো মোস্ট ড্যাশ হুম, যাদের বেশিরভাগই, মোস্ট অফ হুম, যাদের বেশিরভাগ, যাদেরকে যারা গণহত্যার শিকার হয়েছে, তো মোস্ট অফ হুম ওয়ার স্টুডেন্টস, যাদের বেশিরভাগ ছিল শিক্ষার্থীরা, স্টাডিং, যারা পড়াশোনা করতেছিল, অ্যাট ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাই ছিল এর মেইন টার্গেট এই জুলাই মাসাকারের। তো এই কোশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে বোর্ডে, কারণ এই জুলাই স্মৃতিকে এই সরকার জীবন্ত রাখতে চায়। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমি এই কলেজটা চুজ করেছি এবং তোমাদের পড়ানোর জন্য। এটা আসতে পারে, আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, সো বাট ফর দ্য ইউনাইটেড এফোর্টস এন্ডেড ইন ফিউটাইলিটি বা এন্ডেড ইন ভেইন, প্রোটেস্ট এগেইনস্ট মানে বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, অটোক্রেটিক রেজিম, স্বৈরশাসনের বিরুদ্ধে, লেড বাই নেতৃত্ব দিয়েছিল ইউনিভার্সিটি স্টুডেন্টরা, লিড মানে নেতৃত্ব দেয়, LEAD লিড, ওই লিড থেকে আসছে লিডার, লিডার শব্দটা আসছে লিড থেকে, LEAD লিড, সেই লিডের V2V3 হচ্ছে লেড। আচ্ছা, ফোকাস অন মানে কোনো কিছুর উপর জোর দেয়া, ফোকাস করা, ইন গভর্নমেন্ট জব সরকারি চাকরিতে, এগেইনস্ট অ্যান অথরিটেরিয়ান গভর্নমেন্ট একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে, ম্যাসাকার অফ প্রোটেস্টার্স এন্ড সিভিলিয়ানস প্রোটেস্টারদের এবং সিভিলিয়ানদের মারতে শুরু করে, প্রোটেস্ট মানে প্রতিবাদ, তো প্রোটেস্টার্স মানে প্রতিবাদকারী, আন্দোলনকারী, মোস্ট অফ হুম যাদের বেশিরভাগই স্টুডেন্ট ছিল, যারা স্টাডিং অ্যাট পড়াশোনা করতেছিল ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। আচ্ছা, এরপর একটা আসো, এবার আমরা প্র্যাকটিস করবো কোনটা। আচ্ছা, আমি কি আরো জুম করব নাকি তোমাদের দেখতে কোনো অসুবিধা হয় না? স্ক্রিন ক্লিয়ার আছে ভাই? লাস্ট টাইমে ভাই ওকে, তো আমরা একটু অপশনস গুলো পড়বো সবার আগে যখন আমরা করতে যাবো। দিয়ার, এটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। ইউজ টু, আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করছি, টেস্ট পেপার সলভ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 2025। তো দিয়ার ইউজ টু অভ্যস্ততা বোঝায়, দিয়ার মানে সেখানে, ইউজ টু মানে অভ্যস্ততা বোঝায়, হ্যাড টু কোনো কিছু করার জন্য বাধ্যবাধকতা, কোন একটা কাজ তোমাকে করতেই হবে, এটাকে বলা হয় হ্যাড টু, কোন একটা কাজ তোমাকে করতেই হবে। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করার অর্থে ব্যবহৃত হয়। আনটিল যে পর্যন্ত না। উড রাদার বরং ভালো, দুইটা কাজের মধ্যে তুমি একটা কাজ করবা আর একটা মরলেও করবা না, মরবো তবু করবো না। অ্যাজ সুন অ্যাজ হতে না হতেই, দেখতে না দেখতেই, যাইতে না যাইতেই, খাইতে না খাইতেই। লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। হ্যাড বেটার উচিত, উচিত উপদেশমূলক মানে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু উচিত মানে তুমি চাইলে করতে পারো। লেস্ট নতুবা বা পাছে ভয় হয় যে তুমি একটা কাজ করবা কিন্তু ভয়ে, এটা না করলে তুমি ফেল করবা, এটা না করলে তোমার এটা হবে, ঠিক আছে, তুমি দ্রুত না হাঁটলে তুমি ট্রেন মিস করবে, এরকম। তো তোমার যে ভয়, এটা লেস্ট, পাছে ভয় হয় যে। দ্য বয়েজ ওয়ার মেকিং এ নয়েজ, ছাত্রছাত্রীরা নয়েজ করতেছিল। দ্য বয়েজ ছেলে মেয়েরা ওয়ার মেকিং এ নয়েজ, ছাত্রছাত্রীরা ছেলে মেয়েরা নয়েজ করতেছিল। দে স্টপড তারা থেমে যায়, ড্যাশ দে স দ্য টিচার কামিং টু দ্য ক্লাস, তো তারা থেমে যায় যখন তারা দেখে যে শিক্ষক ক্লাসে আসে, মানে শিক্ষক ক্লাসে আসতেছে এটা দেখার সাথে সাথে তারা সবাই থেমে গিয়েছিল। তাহলে এখানে আমরা কি দিব বলতো? দে ড্যাশ, দে ড্যাশ, তো দে স্টপ, আচ্ছা হতে না হতে, দেখতে না দেখতে, যাইতে না যেতে, অ্যাজ সুন অ্যাজ, as soon as they saw তারা দেখার সাথে সাথে যে the teacher coming to the class শিক্ষক ক্লাসে আসছে সেটা দেখার সাথে সাথে they stopped as soon as the program, দেখো the program is supposed to start in the morning, প্রোগ্রামটা শুরু হওয়ার কথা, প্রোগ্রামটা শুরু হওয়ার কথা কখন? সকালবেলা। it will start 7 am, এটা শুরু হবে 7টায়। if dash is any change you will be informed in time, যদি এখানে কোনো কিছু পরিবর্তন হয় আপনাকে ইনফর্ম করা হবে। তাহলে if dash is any change, যদি কোনো পরিবর্তন হয় আপনাকে ইনফর্ম করা হবে। if dash এটা কিন্তু চোখে চোখে দেখা যায় উত্তর, একবারে সহজ, বলো। দেয়ার, দেয়ার মানে কি? এইখানে যদি কোনো এই পরিবর্তন হয় এখানে বা সেখানে, দেয়ার, হেয়ার দেয়ার। তো ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ, যদি এখানে কোনো পরিবর্তন হয়, 7টায় শুরু হওয়ার কথা, কোনো পরিবর্তন হলে ইউ উইল বি ইনফর্মড, আপনাকে ইনফর্ম করা হবে ইন টাইম, যথাসময়ে।
আচ্ছা, সেভ এনাফ মানি, তুমি যথেষ্ট পরিমাণ টাকা সেভ করো। ড্যাশ ইউ শুড ফাইন্ড ইউরসেলফ ইন নিড, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি জিনিসটা ব্যবহার করতে পারবা। ফ্রম ইউর চাইল্ডহুড, শৈশব থেকে, ইউ শুড ফর্ম দ্য হ্যাবিট অফ সেভিং সামথিং, শৈশব থেকেই তোমার কিছু না কিছু সেভ করে রাখা উচিত ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। এখন এখানে একটা কথা আছে, মিনিংটা একটু আমরা খেয়াল করি। সেভ এনাফ মানি, যথেষ্ট টাকা সেভ করো। ড্যাশ ইউ শুড ফাইন্ড ইউরসেলফ ইন নিড, তুমি নিজেকে যখন প্রয়োজন অনুভব করাবা তখন তুমি কি করবা? তো তুমি যখন নিজেকে পাবা যে তোমার টাকা দরকার, তখন তুমি কি করবা না? ঠিক আছে, এই জিনিসটা, তো এটা তুমি একটা কাজ করবা, কিন্তু পাশে ভয় হয় যে একটা ভয়ে করবা। কি? ইন নিড, যখন তুমি বিপদে পড়বা, টাকা দরকার হবে, তখন তুমি কি করবা? এ কারণে এই যে পাছে ভয় হয় যে বা নতুবা, এটাকে ইংরেজিতে বলা হয় লেস্ট। কি বলে? লেস্ট। এরপরে সবসময় শুড প্লাস ভার্বের বেস ফর্ম থাকে। কি থাকে? শুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে অ্যান্সারটা করো তো সবাই, সেভ এনাফ মানি লেস্ট, নতুবা, নতুবা ইউ শুড ফাইন্ড ইউরসেলফ ইন নিড, নতুবা তুমি নিজেকে অভাবের মধ্যে পাবা। যদি তুমি কিছু সেভ না করো, নিজেকে তুমি অভাবের মধ্যে পাবা। ইউ শুড ফাইন্ড ইউরসেলফ ইন নিড। আচ্ছা, ফ্রম ইউর চাইল্ডহুড, শৈশব থেকে, ইউ শুড ফর্ম দ্য হ্যাবিট অফ সেভিং সামথিং ফর দ্য ফিউচার, শৈশব থেকেই তোমার অভ্যাস থাকা উচিত। আসলে তোমরা প্রত্যেকে জীবনে কিছু না কিছু সেভ করো ভাইয়া, এটা ভালো। তোমাদের সব সময় কিছু না কিছু সেভ করা উচিত, এটা ভালো, এটা গ্রেট হ্যাবিট। শুধু ভালো না, এটা মারাত্মক ভালো একটা কাজ। তোমরা এখন থেকেই সেভ করো, কোনো সমস্যা নেই। দেখবা বিপদে যখন তুমি তোমার এই সেভ করা টাকাটা ব্যবহার করতে পারতেছো, দেখবা অন্যরকম একটা শান্তি লাগে। কারো কাছে তোমার টাকা ধার করতে হচ্ছে না, আজ করতে হচ্ছে না, একটা ব্যক্তিত্ব ধরে রাখতে পারবা। যারা সবসময় চাই চাই নাই নাই করে, তাদেরকে কিন্তু মানুষ ব্যক্তিত্বহীন মনে করে। ঠিক আছে। আই ওয়ান্ট টু রিচ দ্য স্টেশন উইদিন 4 PM, আমি স্টেশনে পৌঁছাইতে চাই 4টার মধ্যে। আই ড্যাশ স্টার্ট নাও, আমি যেহেতু 4টার মধ্যে পৌঁছাতে চাই, তো আমার এখনই বের হওয়া উচিত। আমার এখনই বের হওয়া উচিত। এখন উচিত অর্থে কোনটা ব্যবহৃত হয় তোমাদের পড়াইছি, had উপদেশ better had better হ্যাড বেটার, উচিত অর্থে। তো আই হ্যাড বেটার, স্টার্ট না, হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহৃত, আমার এখনই শুরু করা উচিত। ঠিক আছে। আর হ্যাড টু কিন্তু বাধ্যবাধকতা বোঝায়, হ্যাড টু, এবং এটা অতীতকালের কোনো বাধ্যবাধকতা, বর্তমান কালের বাধ্যবাধকতা না। বর্তমান কালের বাধ্যবাধকতা বোঝাইতে হ্যাভ টু বা হ্যাজ টু লাগে, হ্যাভ টু বা হ্যাজ টু। আর হ্যাড টু কখন লাগে? হ্যাড টু লাগে যখন তুমি অতীতের কোনো বাধ্যবাধকতা বোঝাবে। এখন এটা আছে প্রেজেন্ট টেন্সে, অতীতকালে না, পাস্ট টেন্সে না। যে আমাকে স্টেশনে পৌঁছাইতে আমি 4টার মধ্যে চাই, তো আমাকে এখনই বের হওয়া উচিত, বা আমার এখনই বের হওয়া উচিত। আই হ্যাড বেটার স্টার্ট না, এটা অতীতকালের না। ঠিক আছে, উচিত অর্থ বোঝায় হ্যাড বেটার, কিন্তু হ্যাড টু অতীতের বোঝায়। শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার সিস্টার্স বার্থডে, সে তার বোনের জন্মদিন পালন করতে চাচ্ছিল। ওয়ান্টেড পাস্ট টেন্সে আছে। শি ডেকোরেট হার রুম অ্যান্ড মেক এ কেক, তো সে তার রুমটা সাজাতে, মানে সে তার বোনের জন্মদিন সেলিব্রেট করতে চাচ্ছিল। তো এই কারণে তাকে তো অবশ্যই তার বোনের রুম সাজাতে হবে এবং একটা কেকও বানাতে হবে। এখন দেখো, তুমি তোমার বোনের জন্মদিন যদি পালন করতে চাও, তাহলে তোমাকে কাজ করতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। একটা কথা ছিল। অবশ্যই হবে। তাহলে তুমি কি সেখানে বাধ্য? তুমি বাধ্য। তো শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার সিস্টার্স বার্থডে, তো এখন এটা পাস্ট টেন্স আছে, ওয়ান্টেড পাস্ট টেন্স, তার মানে এখানে আমরা হ্যাড টু দিব। তো শি হ্যাড টু ডেকোরেট, তাকে সাজাতে হয়েছিল হার রুম, তার রুম, এন্ড মেক এ কেক, এবং তাকে একটা কেক বানাতে হয়েছিল। তো শি হ্যাড টু ডেকোরেট হার রুম এন্ড মেক এ কেক। ঠিক আছে, ঠিক আছে, হ্যাড টু। সিন্স আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস উইথ মি, যেহেতু আমার সাথে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে। আই ডু নট ওয়ান্ট টু গেট ওয়েট ইন দ্য রেইন, আমি বৃষ্টিতে ভিজতে চাই না। আই উইল ওয়েট, আমি অপেক্ষা করবো হেয়ার, সেই পর্যন্ত, ড্যাশ দ্য রেইন স্টপস, যে পর্যন্ত বৃষ্টি না থামে। এটা কিন্তু একেবারে সহজ, এটা কিন্তু একদমই সহজ। ঠিক আছে, আমি অপেক্ষা করবো যে পর্যন্ত বৃষ্টি না থামে। তো আই উইল ওয়েট হিয়ার ড্যাশ দ্য রেইন স্টপস, সো আনটিল দ্য রেইন স্টপস। আই উইল ওয়েট হিয়ার আনটিল দ্য রেইন স্টপস, যে পর্যন্ত বৃষ্টিটা না থামে। আই পাস্ট মাই চাইল্ডহুড ইন এ ভিলেজ, আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামে। তো আই ড্যাশ গো টু দ্য ব্যাংক অফ রিভার এভরিডে, আমি প্রতিদিন নদীর তীরে যাওয়ার অভ্যস্ত ছিলাম, প্রতিদিন আমি নদীর তীরে যাইতাম। তো তোমার কোন একটা কাজে অভ্যাস আছে বা অভ্যস্ততা আছে, অভ্যাস আছে বা অভ্যস্ততা আছে, এখানে কি করতে হয় বলতো? used to ইউজ টু। আই
ইউজ টু আমি অভ্যস্ত ছিলাম, গো টু দ্য ব্যাংক অফ দ্য রিভার নদীর তীরে বা নদীর কূলে যেতে এভরিডে প্রতিদিন। হি ইজ নট ওয়েল ম্যানার্ড তার আচার আচরণ ভালো না। হি ডাজ নট বিহেভ ওয়েল টুয়ার্ডস হিজ ফ্যামিলি মেম্বার সে তার পরিবারের লোকজনের সাথে ভালো ব্যবহার করে না। ড্যাশ আদার্স আর অন্যদের সাথে তো চিন্তাও করা যায় না। ড্যাশ আদার্স এখন ভাবা যায় না এমন বা চিন্তা করা যায় না এমন, ঠিক আছে, এখানে এই অর্থে কি ব্যবহৃত হয় তোমাদের পড়াইছে, Let alone. লেট অ্যালোন কি বসে, লেট অ্যালোন হি ইজ নট ওয়েল ম্যানার্ড তো হি ডাজ নট হ্যাভ বিহেভ ওয়েল উইথ আদার্স মানে উইথ সে তার পরিবারের সাথে ডাজেন্ট বিহেভ ওয়েল ভালো ব্যবহার করে না টুয়ার্ডস হিজ ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের সদস্যদের সাথেই। ড্যাশ আদার্স আর অন্যদের সাথে ভালো ব্যবহার করবে এটা তো চিন্তাও করা যায় না, তো লেট অ্যালোন আদার্স। হ্যাঁ, লেট অ্যালোন আদার্স আর অন্যদের কথা তো কি চিন্তাও করা যায় না, ঠিক আছে, লেট অ্যালোন আদার্স। মিস্টার রহিম ড্যাশ ইন এ রিমোট ভিলেজ রহিম একটা দূরবর্তী গ্রামে ড্যাশ করে, তো হি হ্যাজ কাম টু হিজ কারেন্ট পজিশন সে এই পজিশনে আসছে বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের দ্বারা। তো রহিম ড্যাশ ইন এ রিমোট ভিলেজ তো রহিম এখানে কি দিবা বলো, তার একটা খুবই দূরবর্তী বা অনেক দূরাঞ্চলের এক গ্রামে তার জন্ম, তো সেই পর্যন্ত আসছে কঠোর পরিশ্রমের দ্বারা, ঠিক আছে। তো মিস্টার রহিম ড্যাশ ইন এ রিমোট ভিলেজ কি দিব আমরা, Was born. He was born. রহিম ওয়াজ বর্ন, গুড, ওয়াজ বর্ন তার জন্ম একটা দূর অঞ্চলের কোন একটা গ্রামে, সেই পর্যন্ত আসছে কঠোর পরিশ্রমের দ্বারা। তো শি ইজ ভেরি ইন্ট্রোভার্ট সে খুবই ইন্ট্রোভার্ট মানে রিজার্ভ অন্তর্মুখী খুব একটা কথাবার্তা বাইরের মানুষদের সাথে বলতে চায় না। তো শি ড্যাশ রিমেইন অ্যালোন দেন ওয়ার্ক উইথ আদার্স তো দেন আছে শূন্যস্থানে পড়ে, তো দেন বসে কার সাথে বলো তো, উড রেদার ডট ডট দেন এটা হচ্ছে পুরাটা, উড রেদার ডট ডট দেন একটা স্পেশাল ফ্রেজ, তো এর মানে বরং তো সে দরকার হয় একা একা বসে থাকবে, হ্যাঁ, তারপরও সে অন্যদের সাথে কখনো কাজ করবে না কারণ সে অনেক ইন্ট্রোভার্ট সে একা থাকবে তারপরও কারো কাছে সে যাবে না। তো শি ড্যাশ রিমেইন অ্যালোন তো শি উড রেদার শূন্যস্থানে পরে দেন থাকলে সেখানে উড রেদার দিবা, তো শি উড রেদার রিমেইন অ্যালোন সে লাগলে একা থাকবে দেন ওয়ার্ক উইথ আদার্স তবুও সে অন্য কারোর সাথে সে কাজ করবে না। উড রেদার ডট ডট দেন এটা হচ্ছে পুরো ফ্রেজ, উড রেদার কিন্তু একা না, উড রেদার সবসময় দেন কে সাথে নিয়ে বসে, ঠিক আছে, উড রেদার দেন তো দেন প্রশ্নে দেয়া থাকবে আর অপশন থেকে তুমি উড রেদার আনবা। আর এটা অ্যান্সার করার জন্য কোয়েশ্চেন তোলার দরকার নেই, জাস্ট তোমরা অ্যান্সারটা করবে যে অ্যান্সার টু কোয়েশ্চেন নং 2 বা অ্যান্সার টু কোয়েশ্চেন নং 3 অ্যান্সার টু কোয়েশ্চেন নং দিয়ে এরপরে এ নাম্বারে অ্যান্সার এটা, বি নাম্বার এটা, সি নাম্বার, ডি নাম্বার, এটা ইয়া তোলার প্রশ্ন না তুললেও চলে। আচ্ছা এরপর একটা কমপ্লিটিং সেন্টেন্সেস, কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ 10টা ইনকমপ্লিট সেন্টেন্স আছে সেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, 10টা ইনকমপ্লিট সেন্টেন্স আছে সেই 10টা ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করব। সামটাইমস when many people are involved in a task যখন বিভিন্ন লোকজনকে বিভিন্ন কাজে ইনভলভ করা হয় the performance suffers অনেক মানুষ দিয়ে যদি তুমি একটা কাজ করাইতে যাও বিভিন্ন লোকজন দিয়ে একসাথে অনেক রে যখন তুমি একটা কাজে দিবা তখন the performance suffers তখন তাদের পারফরমেন্স একটু খারাপ হয়। too many cooks dash the dash এখন বলে একটা কথা আছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেই এটা হচ্ছে প্রবাদ থেকে, কি থেকে, প্রবাদ থেকে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে যখন তুমি এত বেশি মানুষ আনবা তখন কাজের চেয়ে অকাজই বেশি হয়, তো এটা একটা ফ্রেজ, ফ্রেজ বলতে এই প্রভাব বুঝো, প্রবাদ প্রবচন, হ্যাঁ প্রবাদ প্রবচন, তো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে যখন তোমার সন্ন্যাসী বেশি হয়ে যাবে তখন আর পূজা আর সেবা আর হবে না, ঠিক আছে, কারণ সন্ন্যাসী ম্যানেজ করে পারা যায় না। তো টু মেনি কুকস দেখো স্পয়েল দা ব্রথ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড আমরা যদি একতাবদ্ধ না হই, আমরা যদি একতাবদ্ধ না হয়, আচ্ছা এই ব্রুথ মানে কি তাই জিজ্ঞেস করছো না, ঝোল বা জুস, ঝোল বুঝো, শুরুয়া, শুরুয়া বা ঝোল এটাকে মানে শুদ্ধ বাংলায় বলে শুরুয়া বা ঝোল। তো টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ অধিক অধিক মানে কুক মানে রাঁধুনি, অনেক রাঁধুনি যখন একই জিনিস রান্না করে তখন ঝোল তারা নষ্ট করে ফেলে।
তার মানে হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, প্রবাদ এগুলা। ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি একতাবদ্ধ না হই, ডিভাইডেড উই ফল, বিভক্তি আমাদের পতন ঘটাবে। তো ইফ উই ফেইল টু মেইনটেইন আওয়ার ইউনিটি, আমরা যদি আমাদের ঐক্য বজায় রাখতে ব্যর্থ হই। ইফ আছে সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শুরুতে ইফ থাকলে তাকে বলে কন্ডিশনাল। এখন কন্ডিশনাল কয় প্রকার? মোট 3 প্রকার। 3 প্রকারের মধ্যে এটা কোন কন্ডিশন? এটা আমরা বুঝবো ভার্ব দেখে। তো ইফ এর পরে যদি V1 থাকে, ফেইল, তাই বলে ফার্স্ট কন্ডিশন। ইফ এর পরে যদি V2 থাকে, ফেইলড, সেখানে হয় সেকেন্ড কন্ডিশন, সেটা হয় সেকেন্ড কন্ডিশন। আর ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে, হ্যাডও আছে V3ও আছে, তাকে বলে থার্ড কন্ডিশন। তো ইফ এর পরে V1 থাকলে ফার্স্ট কন্ডিশন, ইফ এর পরে V2 পাইলে সেকেন্ড কন্ডিশন, ইফ এর পরে হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশন। তো ইফ উই ফেইল টু মেইনটেইন আওয়ার ইউনিটি, আমরা যদি আমাদের ঐক্য বজায় রাখতে ব্যর্থ হই, উই ড্যাশ। এখন ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে হয় সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের বিয়ন দ্বারা। ফিউচার ইনডিফিনিট যেটাকে তোমরা বলো, সাবজেক্ট নেবে একটা, শ্যাল বা উইল নেবে একটা। তো ইফ উই ফেল টু মেইনটেইন আওয়ার ইউনিটি, আমরা যদি আমাদের একতা বা ঐক্য বজায় রাখতে ব্যর্থ হই, তাহলে আমরাই ব্যর্থ হব বা আমাদের ধ্বংস করা হবে। তো উই শ্যাল বা উইল, ভার্ব নিলা বি, উই উইল বি ডেস্ট্রয়েড, আমাদেরকেই তারা ধ্বংস করে দিবে। ঠিক আছে? অথবা ইফ উই ফেল টু মেইনটেইন আওয়ার ইউনিটি, উই উইল এন্ড ইন ভেইন, আমরা ব্যর্থতায় পর্যবসিত হব। উই উইল এন্ড ইন ভেইন মানে আমরাই ব্যর্থতায় পর্যবসিত হব, আমরা ব্যর্থ হব যদি আমরা ঐক্যবদ্ধ না হই। এই যে দেশের বর্তমান যে পরিস্থিতি, কোন রাজনৈতিক দলের সাথে কোন রাজনৈতিক দলের কোনো ঐক্য নাই, কারোর সাথে কোনো ঐক্য নাই, সবাই এখন ভুলে গেছে আসলে যে সবাই পাগলা ঘোড়ায় চড়তে চায়। ঠিক আছে? তো সাবজেক্ট নিবা, শ্যাল বা উইল নিবা, ভার্বের ভিয়ন নিবা, এরপরে বাকি অংশ উইল এন্ড ইন ভেইন। আবার তুমি এখানে যদি সহজ অ্যান্সার করো যে উই উইল ফেইল মিজারেবলি, আমরা চরম ভাবে ব্যর্থ হব। ঠিক আছে? কিন্তু ফেইল যেহেতু দিছে তাই আমরা অন্যভাবে ইউজ করলাম, উই উইল এন্ড ইন ভেইন বা উই উইল বি ডিস্ট্রয়েড। অথবা উই উইল নট বি সাকসেসফুল, দেখো উই উইল নট বি সাকসেসফুল, আমরা সফল হতে পারবো না। নো সুনার হ্যাড আই হার্ড দ্য গান শটস, বন্দুকের শব্দ, গুলির শব্দ শুনতে না শুনতেই ড্যাশ, দ্য মিসক্রিয়েন্টস মাইট কাম দ্যাট ওয়ে, এই মিসক্রিয়েন্টরা, মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী, তো এই দুষ্কৃতিকারীরা এই পথ দিয়ে আসতে পারে। ঠিক আছে? তো আমি বন্দুকের শব্দ শোনার সাথে সাথে ড্যাশ, কারণ দুষ্কৃতিকারীরা এই দিক দিয়ে আসতে পারে। তো নো সুনার হ্যাড এর সাথে দেন বসে, নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন এবং হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এদের একটাই রুল। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, এদের একই রুল। এদের পরে আজীবন সাবজেক্ট প্লাস V2 দিতে হয়। কিন্তু হয় সাবজেক্ট প্লাস V2, এই রুল তোমাদের পড়াইছি। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। তো নো সুনার হ্যাড আই হার্ড দ্য গান শটস, গান শট শোনার সাথে সাথে আই লেফট দ্য প্লেস, আমি ওই জায়গাটা ত্যাগ করেছিলাম। আই লেফট দ্য প্লেস, সাবজেক্ট নিয়েছো আই, ভার্বের V2 কি? লেফট, আই লেফট দ্য প্লেস। আবার নো সুনার হ্যাড আই হার্ড দ্য গান শটস, আমি গান শট শোনার সাথে সাথে, গান শট শোনার সাথে সাথে আই ফ্লেড অ্যাওয়ে, ফ্লেড অ্যাওয়ে মানে দৌড়ায় পালায় যাওয়া বা পালিয়ে যাওয়া, আই ফ্লেড অ্যাওয়ে, আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম। কারণ দ্য মিসক্রিয়েন্টস মাইট কাম দ্যাট ওয়ে, কারণ অপরাধীরা বা দুষ্কৃতিকারীরা এদিক দিয়ে আসতে পারে। আবার আরেকটা জিনিস করতে পারো, আই কল্ড দ্য পুলিশ, নো সুনার হ্যাড আই হার্ড দ্য গানশট, আমি গানশট শোনার সাথে সাথে আই কল্ড, সাবজেক্ট নিলা আই, ভার্ব V2 নিলা কল্ড, আই কল্ড দ্য পুলিশ, আমি পুলিশকে কল করছিলাম কারণ দুষ্কৃতিকারীরা এদিক দিয়ে আসতে পারে, আই কল্ড দ্য পুলিশ। আচ্ছা দেন কিন্তু দিতে হবে এখানে, সরি আমি দেন মিস করে গেছি, দেন THN, কারণ এই নো সুনার হ্যাড এর সাথে দেন বসে, দেন তোমাকে দিতে হবে, দেয়া থাকে দেন, এখানে দেয় নাই কেন আমি জানি না, দেন দেয়া থাকে কারণ তোমার দেন দিতে হয় না, কিন্তু যদি না দেয়া থাকে তাহলে দিতে হবে। এই দেনটা দেয়া থাকে প্রশ্নে, কিন্তু এখানে দেয় নেই। ঠিক আছে? তো না দিলে তোমাকে দিতে হবে কিন্তু, দেন আই লেফট দ্য প্লেস, দেন আই ফ্লেড অ্যাওয়ে, দেন আই কল্ড দ্য পুলিশ।
আচ্ছা, এরপরে আমরা ডি নাম্বারটাতে আসি, দ্য পিপল উইথ হুম, ওই সমস্ত মানুষগুলা যাদের সাথে উই সোশ্যালাইজ আওয়ারসেলফ, টেল হোয়াট টাইপ অফ পিপল উই আওয়ারসেলভস আর, আমরা সমাজে যাদের সাথে মিশি তারাই বলে দেয় যে আমরা নিজেরা কোন ধরনের মানুষ। মানে তুমি সমাজে যাদের সাথে মেশো তুমি তেমন শ্রেণীর একজন মানুষ। তো দ্য পিপল উইথ হুম উই সোশ্যালাইজ আওয়ারসেলভস, যাদের সাথে আমরা নিজেদেরকে সোশ্যালাইজ করি, সামাজিকভাবে চলি, সেই টাইপের মানুষ দেখলেই বোঝা যায় যে আমরা নিজেরা কেমন। হ্যাঁ, টেল হোয়াট টাইপ অফ পিপল উই আওয়ারসেলভস আর, যাদের সাথে বলে না সঙ্গ দোষে লোহা ভাসে, তুমি যেমন তোমার সঙ্গ তেমন। তো তোমার সঙ্গ দেখে বলা যায় তুমি কেমন। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। তো এ ম্যান, ও এই লাইনটাই দিয়ে দিছে দেখি, সেই প্রবাদটাই তুলে দিছে। এ ম্যান ইজ নোন বাই ড্যাশ, কি হবে বাকিটুকু বলতো? বাই দ্য কোম্পানি হি ভাই মডিফায়ার সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। দেখো এ ম্যান ইজ নোন, আমি দেখি নাই যে এই প্রবাদটাই আসছে, বাই দ্য কোম্পানি হি কিপস, এর একটা প্রবাদ। তুমি সমাজে যার সাথে মেশো, যাদের সাথে মেশো, তাদেরকে দেখলেই বোঝা যায় তুমি কেমন লোক। তো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। যারা নেশাখোরদের সাথে মেশে মানুষ বা সমাজ তাদেরকেও কি নেশাখোর মনে করে। যারা নামাজিদের সাথে মেশে সমাজ মনে করে তারাও নামাজি, এবং তারা নামাজ পড়ে যারা নামাজিদের সাথে মেশে। ঠিক আছে, যারা মনে করো বখাটেদের সাথে মেশে তারা বখাটে, যারা ভালো ছেলেদের সাথে এডুকেটেডদের সাথে মেশে তারা এডুকেটেড, এরকম। দ্য ওয়ার্ল্ড ইজ এক্সপিরিয়েন্সিং এ ক্যাটাস্ট্রফিক পলিউশন, বিপর্যস্ত পরিমাণে বা বিপজ্জনক দূষণ এর এক্সপিরিয়েন্স হচ্ছে বিশ্বে। দ্য ওয়ার্ল্ড ইজ এক্সপিরিয়েন্সিং, পৃথিবী কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? এ ক্যাটাস্ট্রফিক, বিপর্যস্ত বা বিপজ্জনক একটা পলিউশন, দূষণের মধ্যে দিয়ে ডেঞ্জারাস লেভেলের পলিউশন চলতেছে। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইম, হাই টাইমের একটা রুল আছে। এরপরে টু দিলে ভি অন দিতে হয়, আর সাবজেক্ট দিলে ভি টু দিতে হয়। এখন তোমরা যেটা দাও, ইট ইজ টাইম হাই টাইমের পরে টু দিলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু। তো ইট ইজ হাই টাইম, যদি এখানে টু দাও তুমি, তাহলে এখনই উপযুক্ত সময় টু স্টপ পলিউশন। তাহলে টু দিলে ভি অন, টু দিলে স্টপই থেকে যাবে, টু স্টপ। কিন্তু তুমি যদি একটা সাবজেক্ট দাও এখানে, যেমন টু না দিয়ে উই নিলা, সাবজেক্ট নিলে তোমাকে নিতে হবে ভি টু। উই স্টপড, উই স্টপ পলিউশন বা উই স্টপ ইট। ঠিক আছে, দেখো তো ইট ইজ হাই টাইম পলিউশন বন্ধ করা, তো ইট ইজ হাই টাইম টু স্টপ পলিউশন। আবার যদি সাবজেক্ট নাও উই, টু না নিয়ে সাবজেক্ট দিলে তোমাকে দিতে হবে ভি টু, উই স্টপ পলিউশন। আবার স্টপ না দিয়ে আরো ভার্ব আছে প্রিভেন্ট, ইট ইজ হাই টাইম টু প্রিভেন্ট পলিউশন। আর এখানে উই এর পরে যদি দাও তাহলে প্রিভেন্ট না, প্রিভেন্টেড। ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড পলিউশন। ঠিক আছে, প্রিভেন্টেড পলিউশন। ওকে, এর তো বুঝছো না, বুঝো না? টু দিলে কি দিতে হবে তোমাকে? ভি ওয়ান। সাবজেক্ট দিলে কি দিতে হবে? ভি টু। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে ভাইয়া পুরা? এটাকে বেসিক পড়ানো হয়েছে এগুলো? শুনো, এরপরে আসো, আমরা আমরা প্র্যাকটিস করতেছি টেস্ট পেপার থেকে, বুঝতে পারছো? মানে সবার জন্য আর কি, কমনলি। এ layman always blames others for their failures. আচ্ছা, একটা কথা আছে যে নাচতে না জানলে উঠান দেখা। একজন নাচতে পারে না, তো সে নাচতে পারে না এটা তার দোষ না। সে নাচতে পারে না, দোষ হয়েছে কার? উঠান বাঁকা, তাই সে নাচতে পারতেছে না। একজন কর্মী, সে কাজ পারে না, তো দোষ দিচ্ছে যন্ত্রপাতি, যে আপনার যন্ত্রপাতি খারাপ, এটা দিয়ে কাজ করা যায় নাকি? তার আসলে যন্ত্রপাতি ঠিকই আছে, সে কাজ করে না। তো এ layman always blames others for their failures. একজন লেজুড়ে ব্যক্তি, সে সবসময় কি করে? অন্যের উপর তার দোষ চাপায়, তার ব্যর্থতার দোষ সবসময় অন্যের উপর চালায়, অন্যের উপর চাপিয়ে দেয়। তো এই ব্যাড ওয়ার্কম্যান একজন, এটা একটা প্রবাদ, তিনটা প্রবাদ দিছে এটার 10টা কোশ্চেনের মধ্যে। স্যার কেন দিল বুঝলাম না, এত প্রবাদ দিছে কেন? তো এ ব্যাড ওয়ার্কম্যান, এটা একটা প্রবাদ, অলওয়েজ quarrels with his tools. A bad workman always quarrels with his tools. একজন খারাপ কর্মী সবসময় ঝগড়া করে তার টুলস এর সাথে, তার যন্ত্রপাতির সাথে। ঠিক আছে, এই ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস, সবসময় ঝগড়া করে উইথ হিজ টুলস।
হি অলওয়েজ ব্র্যাগস অফ হিজ ব্লু ব্লাড, সে সবসময় তার অভিজাত অভিজাত ক্লাস নিয়ে সে সবসময় ব্র্যাগ করে, ঠিক আছে। হি অলওয়েজ ব্র্যাগস, অহংকার করে, দম্ভ করে। এই ব্লু ব্লাড এটা একটা ফ্রেজ, মানে অভিজাত পরিবারে জন্ম, আভিজাত্যের মধ্যে জন্মজাত। তো হি অলওয়েজ ব্র্যাগ, সে সবসময় অহংকার করে তার ব্লু ব্লাড নিয়ে। হি ডাজ নট নো, সে জানে না। তো সে জানে না যে কিভাবে একটা মানুষকে সম্মান করতে হয়, ঠিক আছে। আবার আরেকটা প্রবাদ আছে যে যারা বেশি অহংকার করে, গর্ব করে, তাদের পতন খুব দ্রুত হয়, ঠিক আছে। একটা প্রবাদ আছে যে প্রাইড গোজ বিফোর এ ফল, মানে অহংকারী যে তার পতনটা খুব দ্রুত আসে, বা অতিরিক্ত যে গর্ব করে, ঠিক আছে। তো এখন তুমি দুইভাবে দিতে পারো যে হি ডাজেন্ট নো, এখন তুমি এটা ওই প্রবাদী যে দিতে হবে তা না, তুমি এমনি আনসার করতে পারো হি ডাজেন্ট নো, সে জানে না যে অ্যারোগ্যান্স, অহংকার, ব্রিংস ফল, অহংকার পতন নিয়ে আসে। অহংকার কি করে? অহংকার পতন নিয়ে আসে। আবার ওই প্রবাদটা দিতে পারো যে প্রাইড গোজ বিফোর আ ফল, ঠিক আছে, বিফোর আ ফল। আচ্ছা, এরপরে দেখো আবার আরেকটা জিনিস দিতে পারো এখানে, যেমন প্রবাদ বাদে যদি তুমি অ্যান্সার করতে চাও, হি ডাজ নট নো, সে জানে না কিভাবে নম্র ভদ্র হতে হয়। তো হি ডাজ নট নো হাউ টু বি হাম্বল, অথবা হি ডাজ নট নো হাউ টু বি, দেখো হি ডাজন্ট নো, সে জানে না হাউ টু বি হাম্বল, অথবা হি ডাজন্ট নো হাউ টু বি পোলাইট, কিভাবে নম্র বা ভদ্র হতে হয়। হি ডাজ নট নো হাউ টু বি হাম্বল, অথবা হি ডাজ নট নো হাউ টু বি পোলাইট। ওকে, you can get the job provided dash, you cannot always have easy opportunities in life। তো তুমি এই কাজটা করতে পারবে না প্রোভাইডেড, যদি না, এই প্রোভাইডেড যদি নার মতো ব্যবহার করা হয়, ঠিক আছে। তুমি এই কাজটা করতে পারবে না যদি না, যদি না তুমি পর্যাপ্ত পরিমাণ চেষ্টা না করো, যদি পর্যাপ্ত পরিমাণ দক্ষতা না থাকে, যদি পর্যাপ্ত পরিমাণ সময় না দাও, যদি তুমি মনোযোগ না দাও। তো ইউ ক্যান নট, ইউ ক্যান গেট, দেখো ইউ ক্যান নট না, ক্যান আছে। তো ইউ ক্যান গেট দ্য জব, আমি ক্যান নট পড়েছি প্রথমে, ইউ ক্যান গেট দ্য জব, তুমি কাজটা করতে পারো প্রোভাইডেড যদি। তো যদি প্রোভাইডেড এটা ইফ এর মতো একবারে সিনোনিম বলতে পারো ইফ এর, ইফ মানে যদি, প্রোভাইডেড মানেও যদি। ইফ মানে কি? যদি, প্রোভাইডেড ও যদি, একবারে হুবহু যদির যদির সাথে ব্যবহৃত হয়। তো ইউ ক্যান গেট দ্য জব, তুমি কাজটা করতে পারবা প্রোভাইডেড ইউ হ্যাভ এনাফ, দেখো যদি তোমার থাকে, তো প্রোভাইডেড ইউ হ্যাভ এনাফ স্কিল, তোমার যদি যথেষ্ট দক্ষতা থাকে। আবার প্রোভাইডেড ইউ হ্যাভ এনাফ কোয়ালিটিস, তোমার যদি যথেষ্ট গুণাবলী গুলা থাকে, গুণাবলী কোয়ালিটিস গুলা থাকে। You have enough skills। আবার ইউ ক্যান গেট দ্য জব, তুমি কাজটা করতে পারবা ইউ হ্যাভ এনাফ স্কিলস, বা প্রোভাইডেড ইউ হ্যাভ এনাফ কোয়ালিটিস, or প্রোভাইডেড যদি তোমার যথেষ্ট সময় থাকে, ইউ হ্যাভ এনাফ টাইম, যদি তোমার যথেষ্ট সময় থাকে তাহলে ইউ ক্যান গেট দ্য জব, তুমি এই কাজটা করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো আবার আরেকভাবে করতে পারো, ইউ ক্যান গেট দ্য জব প্রোভাইডেড ইউ আর এন এক্সপার্ট, যদি তুমি একজন এক্সপার্ট হও, প্রোভাইডেড ইউ আর অ্যান এক্সপার্ট, তুমি যদি এক্সপার্ট হও, ইউ ক্যান গেট দ্য জব, তুমি এই কাজটা পেতে পারো, করতে পারো। ইউ ক্যান গেট দ্য জব প্রোভাইডেড ইউ আর অ্যান এক্সপার্ট, ইউ হ্যাভ এনাফ স্কিলস, ইউ হ্যাভ এনাফ টাইম, ইউ হ্যাভ এনাফ কোয়ালিটিস, দ্যাট ইউ ডু সাচ থিংস, তুমি এমন সব কাজ করো ড্যাশ, উই এক্সপেক্ট মোর সেন্সিবল বিহেভিয়ার ফ্রম ইউ, তোমার থেকে আমরা আরো আরো একটু বোধগম্য, আরো ভালো আচরণ প্রত্যাশা করি। তো দ্যাট ইউ ডু সাচ থিংস, তুমি এমন সব কাজ করো, ঠিক আছে, যেটা আমাদের জন্য লজ্জার। তো আমরা তোমার থেকে আরো সেন্সিবল বিহেভিয়ার্স, আর একটু বুদ্ধিদীপ্ত আচরণ প্রত্যাশা করি। দ্যাট ইউ ডু সাচ থিংস, তুমি এমন সব কাজ করো, ব্রিং, যেটা দেখো ইউ ডু সাচ থিংস, তুমি এমন সব কাজ করো, ব্রিংস শেম অন আস, যেটা আমাদের জন্য লজ্জার হয়ে দাঁড়ায়।
তো ইউ ডু সাচ থিংস ব্রিং shame on us, যেটা আমাদের জন্য লজ্জার হয়ে দাঁড়ায়। অথবা ইউ ডু সাচ থিংস দ্যাট, বা সরি, ইউ ডু সাচ থিংস ড্যাশ, ইউ ডু সাচ থিংস পিপল হেট আস। তুমি এমন সব কাজ করো যে কারণে মানুষ আমাদেরকে ঘৃণা করে। ইউ ডু সাচ থিংস মেক্স পিপল হেট আস, এইভাবে দাও, মেক্স পিপল, যেটার কারণে মানুষ আমাদেরকে ঘৃণা করে। মেক্স পিপল হেট আস, যেটা মানুষ আমাদের ঘৃণা করে তোমার কাজকর্ম দেখে। অথবা ইউ ডু সাচ থিংস ব্রিং shame on us, ঠিক আছে। আবার অন্যদিকে নিয়ে যাইতে পারো, ইউ ডু সাচ থিংস, তুমি এমন সব কাজ করো দ্যাট, যেগুলা ওয়েস্ট, ইউ ডু সাচ থিংস দ্যাট ওয়েস্ট এ লট অফ মানি, যেটা অনেক টাকার অপচয় ঘটায়। তা আমরা তোমার থেকে আরো ভালো সেন্সিবল একটা পার্সনের মতো বিহেভিয়ার প্রত্যাশা করি। দ্যাটস ওয়েস্ট লট অফ মানি, দ্যাট ওয়েস্ট এ লট অফ মানি। আচ্ছা, এরপরে উই এক্সপেক্ট মোর সেন্সিবল বিহেভিয়ার, হি ইজ নট এট অল অ্যাফ্লুয়েন্ট, সে অতটা প্রভাবশালী না, সে অতটা প্রভাবশালী না। দ্য এক্সপেন্স অফ রেন্টিং দিস সিম্পল হাউস, এই বাড়ি, এই সাধারণ সিম্পল বাড়িটার ভাড়ার যে খরচ, ইজ ইভেন টু ড্যাশ ড্যাশ। আচ্ছা, টু ডট ডট টু এর স্ট্রাকচারটা সম্পর্কে তোমরা কে কে জানো? টু ডট ডট টু তোমরা কি জানো? এক্সপ্লেইন করেন ভাই। আচ্ছা, টু ডট ডট টু, এটা হচ্ছে একটা উদাহরণ। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, টু ডট ডট টু, ঠিক আছে, টু উইক টু ওয়াক। তো এই, সে এতটা ধনবান বা প্রভাবশালী আর্থিকভাবে না। তো এই বাড়িটার হাউস, এই সাধারণ বাড়িটার খরচ এত বেশি যে দা, দেখো, দা এক্সপেন্স, খরচ, অফ রেন্টিং দিস সিম্পল হাউস, এই সিম্পল হাউসটা ভাড়া দেওয়ার যে খরচটা, ইজ ইভেন টু ড্যাশ, এত বেশি তার জন্য যে সেটা নিতে পারবে না বা সেটা দিতে পারবে না। তো ইজ টু হাই, অথবা টু হিউজ, the expenses of renting this simple house is too high but too huge for him to pay, ঠিক আছে। দেখো, মানে সহজ, টু হাই ফর হিম টু পে, অথবা টু হিউজ ফর হিম টু পে, তার জন্য এটা টাকা খরচ করা। দেখো, ইভেন টু হাই ফর হিম টু পে, এটা তার পক্ষে এই টাকাটা দেওয়া অনেক টাফ, ঠিক আছে। টু হাই ফর হিম টু পে, তাহলে the expense of renting this simple house is even too high for him to pay. ক্লিয়ার নাকি ক্লিয়ার না? টু ডট ডট টু, ঠিক আছে। আবার এই ফর হিম না দিতে পারো, টু হাই টু পে, টু হাই টু পে দিয়ে ফর হিম লাস্টে দিলা, টু হাই টু পে ফর হিম। তাহলে the expenses of renting this house too high to pay for him, অথবা too high for him to pay, টু ডট ডট টু, তো টু হাই টু পে ফর হিম, যেভাবে করো তুমি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরেরটা আমরা করবো রাইট ফর্ম অফ ভার্বস। করো, এটা একটু সবাই খেয়াল করো, দেখি কে কয়টা ভালোভাবে অ্যান্সার করতে পারো। when আবু সাইদ, ও আবু সাইদ মানে রংপুরের আবু সাইদ, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে নিয়ে এটা রাইট ফর্ম অফ ভার্বসটা। ওকে, ইন্টারেস্টিং। তো when আবু সাইদ see spreading his hands and chant slogans of protest, এবং সে যখন স্লোগান দিচ্ছিল ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ, পুলিশের সামনে, পিপল কুড নট বিলিভ, মানুষ বিশ্বাস করতে পারে নাই, দ্যাট যে দিস ইনোসেন্ট স্টুডেন্ট, এই নিষ্পাপ শিক্ষার্থী, ড্যাশ শুড ডেড, তাকে গুলি করে মারা হবে, এটা কেউ বিশ্বাস করতে পারে নাই। তো আমরা এটা করব। এখন এই ঘটনাটা কি প্রেজেন্ট টেন্সের, বর্তমান কালের, নাকি পাস্ট টেন্সের, ঘটে গেছে বা হয়ে গেছে?
এটা পাস্ট টেন্সের 24 সালের আগের অতীতের। তো আবু সাইদকে যখন দেখা যাচ্ছিল যে সে হাত উঁচু করে এরকম আছে, ঠিক আছে, আবু সাইদকে যখন দেখা যাচ্ছিল যে হাত উঁচু করে আছে এন্ড চ্যান্ট স্লোগানস অফ প্রোটেস্ট, এবং সে যখন স্লোগান দিচ্ছিল আন্দোলনে ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ, পুলিশের সামনে, তো মানুষ বিশ্বাস করতে পারে নাই, পুলিশ কুড নট বিলিভ দ্যাট যে দিস ইনোসেন্ট স্টুডেন্ট, এই স্টুডেন্ট দ্যাট শট ডেড, তাকে গুলি করে মারা হবে। তো হোয়েন আবু সাইদ ড্যাশ, তাকে যখন দেখা যাচ্ছিল, মানে মানুষ বা আমরা দেখতেছিলাম যখন তাকে, সে সে নিজেকে নিজে দেখতেছিল না, আমরা যখন তাকে দেখতেছিলাম, কিন্তু এখানে সাবজেক্ট আমরা না, সাবজেক্ট আবু সাইদ। তো হোয়েন আবু সাইদ ড্যাশ ওয়াজ সিন, এটা প্যাসিভ টেন্স পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে ওয়াজ, এবং প্যাসিভ মানে মূল ভার্ব বি থ্রি সিন। তো হোয়েন আবু সাইদ ওয়াজ সিন, যখন আবু সাইদকে দেখা গেছিল, স্প্রেডিং হিজ হ্যান্ডস, তার হাত প্রসারিত করে আছে, এন্ড ড্যাশ, এবং সে স্লোগান দিচ্ছিল। সে কি করতেছিল? স্লোগান ছিল। চ্যান্ট মানে কোনো কিছু উচ্চ স্বরে বলা, তো এন্ড চ্যান্টিং স্লোগানস। দেখো, তো হোয়েন আবু সাইদ ওয়াজ সিন, তাকে দেখা গেছিল যখন, স্প্রেডিং হিজ হ্যান্ড, তার হাত প্রসারিত করে আছে, এন্ড চ্যান্টিং স্লোগানস, এবং স্লোগান দিচ্ছিল আন্দোলনে, ইন ফ্রন্ট অফ দ্য পুলিশ, পুলিশের সামনে। পিপল কুড নট বিলিভ, মানুষ বিশ্বাস করতে পারে নাই যে দিস ইনোসেন্ট স্টুডেন্ট, এই শিক্ষার্থীটা ড্যাশ ডেড, স্টুডেন্টস ড্যাশ শর্ট ডেড, এখন ব্র্যাকেটে বার বসে শর্ট। তো দিস স্টুডেন্ট, কেউ বিশ্বাস করতে পারে নাই, তো উড বি শর্ট, অথবা দিস স্টুডেন্ট মাইট বি শর্ট ডেড, ঠিক আছে, অথবা কুড বি। তো কেউই এটা বিলিভ করতে পারে নাই যে তাকে গুলি করে মারা হবে। তো উড বি শর্ট ডেড অথবা মাইট বি শর্ট, কারণ এটা যা তুমি ভাবতে পারো না বা কল্পনা করতে পারো না, অলিক কল্পনা বা ভাবনার বিষয়, অবাস্তব হিসেবে যেটা দেখা হয় বা প্রকাশ করা হয়, সেখানে উড বা কুড এরপরে বি প্লাস ভার্বের ভিতরে হয়। উড বা কুড প্লাস বি প্লাস ভার্বের ভিতরে। এখন আবু সাইদ তো আর নিজে মারে নাই, পুলিশের দ্বারা তারা মারা হয়েছে, সেটা প্যাসিভ, এই কারণে বি এর পরে ভি থ্রি শর্ট, শুটের ভি থ্রি শর্ট। এই যে যে শুট আছে, এই শুটের ভি থ্রি হচ্ছে শর্ট। তো উড বি বা কুড বি, এরপরে শুট এর ভি টু ভি থ্রি শর্ট। তো কেউ বিশ্বাস করতে পারে নাই যে দিস ইনোসেন্ট স্টুডেন্ট উড বি শর্ট ডেড, তাকে, বা মাইট বি শর্ট ডেড, যে তাকে শুট করে মেরে ফেলা হবে। দ্য ডেথ অফ আবু সাইদ অ্যালং উইথ দ্যাট অফ ফারহান ফায়াজ, তো আবু সাইদের মৃত্যু এবং তার সাথে ফারহান ফায়াজ এন্ড সো মেনি আদার ইউথস, এবং আরো অনেক তরুণ শিক্ষার্থীরা অফ গ্রেট পোটেনশিয়াল, যাদের মধ্যে ব্যাপক সম্ভাবনা ছিল, টার্ন দ্য স্পার্ক অফ প্রোটেস্ট টু এ ম্যাসিভ অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্ড অ্যান্টি ফ্যাসিজম মুভমেন্ট। তো এরাই আন্দোলনটাকে, এদের জীবনটা আন্দোলনটাকে উদ্দীপ্ত করেছিল, এই যে যে ম্যাসিভ, ব্যাপক স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেইটাতে রূপ দিতে। মানে এরা মারা যাওয়ার পরে কিন্তু আন্দোলন বেগবান হয়, লাশ না পড়লে আন্দোলন বেগবান হয় না, এটা মানুষ বলে। তো আবু সাইদ মৃত্যুর পরে এই লাশ আরো, এই আন্দোলন আরো বেগবান হয়। তো এরাই ইউথস অফ গ্রেট পোটেনশিয়াল, এটা পাস্ট টেন্সের ঘটনা, তো ভিডিও টার্নড, এরাই কি টার্ন দ্য স্পার্ক অফ প্রোটেস্ট, টার্ন দ্য স্পার্ক অফ প্রোটেস্ট টু এ ম্যাসিভ অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্ড অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট। তো এরাই হচ্ছে সরকারের বিরুদ্ধে এবং এই স্বৈরতন্ত্রের, স্বৈরাচারের বিরুদ্ধে তারা ব্যাপক প্রতিবাদে উদ্দীপিত করে এদের জীবন দেওয়ার পরে। তো হোয়েন দ্য ক্রাইসিস ড্যাশ ইন আওয়ার ন্যাশনাল লাইফ, যখন এই সংকটটা আমাদের জীবনে এসেছিল, উই ফাউন্ড দিস গ্রেট সোলস, আমরা এই মহান জীবনগুলোকে পেয়েছিলাম, অফ দ্য সয়েল, এই দেশের। আচ্ছা, তো হোয়েন দ্য ক্রাইসিস অ্যাপিয়ার, পাস্ট টেন্সের ঘটনা হচ্ছে, এটা অ্যাপিয়ার্ড হবে। হুম, when the crisis appeared in our national life, যখন এই ক্রাইসিসটা আমাদের জীবনে এসেছিল, we found these great souls, আমরা এই গ্রেট সোলস গুলাকে ড্যাশ স্ট্যান্ড টল, স্ট্রেট দাঁড়িয়ে থাকতে দেখেছি, and voice their concern, এবং তাদের আওয়াজ তুলতে দেখেছি, ওভার দ্য প্রিভেইলিং ইস্যুস, এই ইস্যুগুলো নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে। তো যখন আমাদের জীবনে, জাতীয় জীবনে সংকট আসছে, ন্যাশনাল লাইফে, জাতীয় জীবনে, তা উই ফাউন্ড দিস গ্রেট সোলস অফ দ্য সয়েল, আমরা দেখেছি আমাদের দেশের সয়েলের, মানে আমাদের মাটির এই সোনার ছেলেরা ড্যাশ টল, তারা
দাঁড়িয়ে আছে। ফাউন্ড একটা ভার্ব, কমার পরে দেখো, ফাউন্ড একটা ভার্ব, সেন্টেন্স না হয়ে আরেকটা ভার্ব আসছে স্ট্যান্ড, তো দুইটা ভার্ব আসছে, সেকেন্ড ভার্ব আসছে আইএনজি। তো এই কমার আগের হিসাব আলাদা, কমার পরের হিসাব আলাদা। কিন্তু কমা মানে আগের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলাদা, কমার পরের সাবজেক্ট ভার্ব আলাদা। তো কমার পরে প্রথমবার ফাউন্ড, দ্বিতীয় আরেকটা ভার্ব আসছে স্ট্যান্ড, তো দুইটা ভার্ব হলো। তো ওই ফাউন্ড যখনই জাতীয় জীবনের সংকট হয়, আমরা আমাদের এই দেশের এই মাটির সোনার ছেলেরা স্ট্যান্ডিং টল, তারা দাঁড়িয়ে থাকে রাস্তায়, এন্ড ভয়েস দেয়ার কনসার্ন। এন্ড আছে এখানে, এন্ড এর আগে আমি যদি স্ট্যান্ডের সাথে আইএনজি দেই, ভার্বের সাথে আইএনজি দেই, এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি হবে। এন্ড এর আগে আমি এন্ড একটা এন্ড অর বাট, এদের আগে পরে ভার্বের সেম ফর্ম ব্যবহৃত হয়। এন্ড অর বাট এদের আগে এবং পরে ভার্বের একদম সেম ফর্ম ব্যবহৃত হয়। তো এন্ড এর আগে স্ট্যান্ডিং আছে, এন্ড এর পরেও, তাহলে ভয়েসিং। হুম। তো স্ট্যান্ডিং টল অ্যান্ড ভয়েসিং দেয়ার কনসার্নস ওভার দ্য প্রিভেইলিং ইস্যুস। তো এন্ড এর আগে আইএনজি হলে পরেও আইএনজি। The nation dash great homage for the sacrifice dash carry out by them. তো the nation আমাদের এই জাতি, great homage for the sacrifice dash carry out by them. তো আমাদের এই জাতির উচিত তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা দেওয়া। এই হোমেজ মানে অনার, অনার বা শ্রদ্ধা, ঠিক আছে, হোমেজ। তা আমাদের এই জাতির উচিত, তা আমরা যথেষ্ট দিয়েছি, তাই না? উই নেশন, দা নেশন ড্যাশ, তো শুড পে, শুড মানে উচিত, শুড পে, পে আছে সেটা শুড পে গেল। তো আমাদের এই জাতির, বাঙালি জাতির উচিত শুড পে গ্রেট হোমেজ, সর্বোচ্চ শ্রদ্ধা দেওয়া উচিত, ফর দ্য স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের জন্য, ক্যারি ড্যাশ ক্যারি আউট বাই দেম, তো ক্যারি আছে এখানে, তো যে জীবনগুলা তারা দিয়েছে। তো দ্য নেশন শুড পে গ্রেট হোমেজ ফর দ্য স্যাক্রিফাইস, এখন এখানে ক্যারিং আউট বাই দেম, অথবা ক্যারিড পাস্ট টেন্স হিসেবে তুমি আইএনজিও দিতে পারো। ক্যারিং আউট, এখানে দেখো পে একটা ভার্ব, পে একটা ভার্ব, এরপরে সেকেন্ড ভার্ব বসছে ক্যারি, তো সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, আবার অতীতকালের ঘটনা এটা, তো ক্যারিড আউট বাই দেম। So the nation should pay great homage for the sacrifice carrying out by them অথবা carried out by them. They are indeed, তারা নিঃসন্দেহে, the torch bearers, আলো প্রজ্বলনকারী, for the rights of the people live in this time. তো তারাই হচ্ছে আমাদের বর্তমান জনগণের অধিকারের আলো প্রজ্বলনকারী। যেসব জনগণ অফ দ্য পিপল ড্যাশ লিভ ইন দিস টাইম, যারা বসবাস করতেছে এই দেশে, তো লিভ না লিভিং, আইএনজি, যারা বসবাস করছে এই দেশে, লিভিং ইন দিস টাইম, এই সময়, এন্ড দ্য টাইম ড্যাশ, এবং সময়টা দেখো, টাইম ড্যাশ, খেয়াল করো। তো এই যে আবু সাইদ, ফারহান ফায়াজ, মুগ্ধ, এরাই হচ্ছে টর্চ বিয়ারার্স, শিখা প্রজ্বলনকারী আমাদের দেশের মানুষের অধিকার নিয়ে, যারা লিভিং ইন দিস টাইম, যারা এই সময় বসবাস করছে, এন্ড দ্য টাইম ড্যাশ কাম, এবং এই আলো প্রজ্বলনের সময়টা এসে গেছে, আলো প্রজ্বলনের সময়টা এসে গেছে। তাহলে এন্ড দ্য টাইম ড্যাশ, দ্য টাইম টু কাম, দ্য টাইম টু কাম, আবার আরেকটা টু কাম না দিয়ে তুমি দিতে পারো সময়টা এসে গেছে, দ্য টাইম হ্যাজ কাম, এন্ড দ্য টাইম হ্যাজ কাম, এবং সময়টা আসছে। হ্যাজ কাম আবার টু কাম, বোথ আর কারেক্ট, তবে হ্যাজ কামটা আমি প্রেফার করব। ইফ উই ফেল ড্যাশ রিমেম্বার হোয়াট অ্যান্ড হাউ দে কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ বেটারমেন্ট। ইফ ইউ ফেল ড্যাশ, আমরা যদি ব্যর্থ হই তাদেরকে স্মরণ করতে, তাহলে মনে করতে হবে ওই সময় যে তারা কিভাবে এট দ্যাট টাইম, ওই সময় আমাদের জাতির কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। তো উই ড্যাশ ব্লেম ফর আওয়ার আনগ্রেটফুলনেস, এবং তখন আমরা যেন নিজেদেরকে দোষারোপ করি অকৃতজ্ঞ হিসেবে, যদি আমরা তাদেরকে ভুলে যাই। দেখো, তো ইফ উই ফেল ড্যাশ, তো ইফ উই ফেল টু রিমেম্বার, টু রিমেম্বার, ইফ উই ফেল আমরা যদি ব্যর্থ হই, টু রিমেম্বার তাদেরকে স্মরণ করতে, ইফ উই ফেল টু রিমেম্বার হোয়াট অ্যান্ড হাউ, কি এবং কিভাবে, দে কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ বেটারমেন্ট, তারা অবদান রেখেছিল, এখন তারা অবদান রাখবে ভবিষ্যতে নাকি রেখেছে, জীবন তো অলরেডি দিয়ে দিছে, পাস্ট টেন্সের ঘটনা, হ্যাজ কাম কেন? দিয়ে দিছে, তো দে কন্ট্রিবিউটেড। ইফ উই ফেল টু রিমেম্বার, আমরা যদি ব্যর্থ হই স্মরণ করতে তাদের নাম, যে হোয়াট অ্যান্ড হাউ, তাহলে আমরা যেন একটু খেয়াল করি যে হোয়াট অ্যান্ড হাউ, কি এবং কিভাবে,
দে কন্ট্রিবিউটেড, তারা অবদান রেখেছিল। দে কন্ট্রিবিউটেড টু দ্য কান্ট্রিজ বেটারমেন্ট, আমাদের দেশের বেটারমেন্টে। উই ড্যাশ ব্লেম ফর আনগ্রেটফুলনেস, আর আমরা যদি তাদের ভুলে যাই আমাদের দোষারোপ করা হবে অকৃতজ্ঞ হিসেবে। তো উই, আমাদের দোষারোপ করা হবে, কারা করবে? অন্যরা আমাদেরকে দোষারোপ করবে। তো উই উইল বি ব্লেমড, উই উইল বি ব্লেমড, এটা প্যাসিভ, আমরা তো নিজে মানুষ দোষারোপ করতে পারে না, অন্যদের দ্বারা করবে। তো উই উইল বি ব্লেমড, আমাদেরকে দোষারোপ করা হবে, নিন্দা করা হবে আনগ্রেটফুলনেস, অকৃতজ্ঞতার জন্য, অকৃতজ্ঞতার কারণে। তো উই উইল বি, শ্যাল বা উইল মানে ভবিষ্যতে করা হবে যদি আমরা তাদেরকে ভুলে যাই, যদি আমরা তাদেরকে ভুলে যাই আমাদেরকে অকৃতজ্ঞ হিসেবে বলা হবে। তো উই ড্যাশ শ্যাল বা উইল এর পরে বি প্লাস ভি3। তাহলে বি কেন আসছে এখানে? কারণ শ্যাল বা উইল এরা মোডাল, মোডালের প্যাসিভ করতে বি প্লাস ভি3 হয়। তো বি এবং ব্লেম এর ভি3 ব্লেমড। শ্যাল বা উইল কেন আসছে? ভবিষ্যতে আমরা যদি এদেরকে ভুলে যাই তাহলে ভবিষ্যতে আমাদের অকৃতজ্ঞ বলা হবে। তো শ্যাল বা উইল, এবার শ্যাল বা উইল মোডাল, মোডালের প্যাসিভ করতে বি প্লাস ভি3 হয়। তো বি ব্লেমড, কারণ দোষ তো আর মানুষ নিজে দেবে না। সাবজেক্ট যে উই, আমরা মানুষ নিজেরে অকৃতজ্ঞ বলি না, অন্যরা আমাদেরকে বলে। তো উই উইল বি ব্লেমড ফর আওয়ার আনগ্রেটফুলনেস। অবশ্য এটা ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা, তোমরা কি একটা কথা বলতে পারো, ফারহান ফায়াজ সম্ভবত এই কলেজের স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ারের। ফারহান ফায়াজ ও এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট ছিল, যতটুকু আমার মনে আছে। তো নেক্সট দিন আমরা এরপর থেকে ক্লাস করব হোপফুলি। হ্যাভ ইউ সিন ফায়াজ, তুমি কি ফায়াজকে দেখেছো? Okay. তো ঠিক আছে, আবরার ফাহাদ, পুরা সবগুলা কোশ্চেনই দেশের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে। দেখো এখানে ন্যারেশন দেওয়া হয়েছে ফায়াজকে দিয়ে, এরপরে মডিফায়ার্স দেওয়া হয়েছে আবরার ফাহাদকে দিয়ে, বুয়েটের আবরার ফাহাদ। ঠিক আছে, ইন্টারেস্টিং। নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমি একটু অসুস্থ, এই কারণে একটু কষ্ট হয়েছে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।